হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন আয়োজিত এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। তাই চলো দেরি না করে আমরা শুরু করি। তো প্রথমেই চেঞ্জিং সেন্টেন্স যদি তুমি ঠিকঠাক মতো আয়ত্ত করতে যাও, তোমাকে দুইটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে ক্লজের ইউজেসটা। ঠিক আছে, ক্লজের ইউজেসটা তোমার জানতে হবে। এখন আমরা আসি ক্লজ কি। ক্লজ হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স বা একটা কমপ্লিট বাক্য যেখানে তোমার ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ ফাইনাইট ভার্ব যুক্ত সেন্টেন্সই হচ্ছে কি তোমার একটা ক্লজ। এখন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব কি সেটা যদি আমরা একটা সামারি দিই বা একটা তোমার বলে দেওয়ার চেষ্টা করি ইন এ শর্ট নোট, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা তোমার একটা সেন্টেন্স কমপ্লিটনেস পায়, অর্থাৎ একটা বাক্যের অর্থ সম্পূর্ণতা পায়। আর নন ফাইনাইট ভার্ব কোনগুলো? যে ভার্বটা তোমার সেন্টেন্সে যখন তুমি ইউজ করবা তখন সেই সেন্টেন্সটা তোমার কমপ্লিট একটা অর্থ প্রকাশ করবে না বা কমপ্লিট মিনিংটা দেবে না। তো সেটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। যদি আমরা বলি আই গো টু দ্য মার্কেট, তাহলে কিন্তু বাক্যের তোমার কমপ্লিটনেসটার প্রকাশ পায়। আর আমরা যদি বলি আমরা যদি বলি তোমার আই গোয়িং টু দ্য মার্কেট, গোয়িং, তাহলে তোমার কিন্তু বাক্যের অর্থাৎ সেন্টেন্সের কিন্তু কমপ্লিটনেসটা প্রকাশ পাচ্ছে না বা এক্সপ্রেসটা হচ্ছে না। তো কেন হচ্ছে না? কারণ এর আগে একটা অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ এখানে ফাইনাইট ভার্ব নেই। তাই আমরা যদি এনে শর্ট নোট বলি যে ক্লজ কি, ফাইনাইট ভার্ব যুক্ত যেই সেন্টেন্সটা আছে সেটাকে আমরা ক্লজ বলি। এখন ক্লজকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট কথাটা দিয়ে আমরা বুঝতেছি এই ক্লজটা কারোর উপর ডিপেন্ডেন্ট না, অর্থাৎ এই ক্লজটা পুরো একটা কমপ্লিট একটা মিনিং দেয়। আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? যে ক্লজটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে, অর্থাৎ অর্থের যদি কমপ্লিটনেস আনতে চাই বা অর্থের সম্পূর্ণতা আনতে চাই তখন কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করা লাগে। তো এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি। তো আমরা যখন এক্সাম্পল দেখব তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো চলো আমরা দেখে নিই ডিপেন্ডেন্ট ক্লজ কয় প্রকার হতে পারে। ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকার হতে পারে। যদি ক্লজের শুরুতে নাউন থাকে তাহলে সেটাকে আমরা বলবো নাউন ক্লজ। যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ কোনগুলা? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যদি আমরা বুঝাই নাউনের, তখন সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডভার্ব যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন অ্যাডভার্ব কি? ভার্বের সহায়তাকারী, অর্থাৎ যখন আমরা বলি যে ওয়ার্ক স্লোলি মানে আস্তে কাজ করো, তখন কিন্তু এই স্লোলি দ্বারা আমরা ওয়ার্ককে মডিফাই করতেছি। তাহলে এখানে কিন্তু ভার্বকে আমরা সাহায্য করতেছি বা ভার্ব কিভাবে কাজ করতেছে সেটা আমরা ইন্ডিকেট করতেছি। তো ইন্ডিকেটরটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে তোমার লাস্টে দেখবা ম্যাক্সিমাম 60% অ্যাডভার্বের শেষে তোমার ly যুক্ত থাকে, তখন তুমি অ্যাডভার্বকে চিনতে পারবা। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে এই ক্লজের রিলেশনটা কোথায়? এটা রিলেশনটা তোমরা আস্তে আস্তে বুঝবা যখন আমরা কনভার্ট করব সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, তখন তোমরা আসলে ধরতে পারবা যে এটা রিলেশনটা কোথায়। আমি চাইলে তোমাকে ডিরেক্ট রুলস মুখস্থ করায় দিতে পারতাম, আর কোনটা হলে কোনটা বলবে ওইটা হলেও তোমরা পারতা, বাট তোমরা কিন্তু বেসিকটা মিস করে যেতা। আর বেসিকটা যদি তোমার জানা থাকে কোথা থেকে কিভাবে কি হচ্ছে, তাহলে কিন্তু তোমরা খুবই ইজিলি জিনিসটা ক্যাচ করতে পারবা এবং তোমাদের জন্য প্র্যাকটিস করাটাও আরো ইজিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। তাহলে চলো আমরা দেখি আর কি কি আমাদের দরকার। আর যে জিনিসটা আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কনভার্ট করতে গেলে দরকার সেটা হচ্ছে ক্লজ মার্কার। ক্লজ মার্কারটা আমরা কিভাবে চিনব? ক্লজ মার্কার এখানে তিন প্রকার: রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব অ্যান্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো, কনজাংশন দুই প্রকার, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর একটা হচ্ছে তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন। একটা জিনিস সবসময় মনে রাখবা, কোঅর্ডিনেটিং কনজাংশন দুইটা মেইন ক্লজের অর্থাৎ দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝে বসবে অলওয়েজ। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজের সাথেই বসে সব সময়, কখনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনটা বসে না। তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো যে ডিপেন্ডেন্ট ক্লজের সাথে সবসময় সাবঅর্ডিনেটিং কনজাংশন বসবে, কখনোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কিন্তু তোমার সাবঅর্ডিনেটিং যে কনজাংশন আছে এটা বসবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলো দেখি
রিলেটিভ প্রোনাউন মূলত যে WH ওয়ার্ড যেগুলো আছে, হু, হুইচ, হুজ, এগুলো কি তোমার রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন এখানে ইন্ডিকেট করতেছে। তারপরে ভার্ব কখন রিলেটিভ ভার্ব হবে? যখন হোয়ার, হোয়েন, হাউ বুঝাবে তখন এটাকে বলবো রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে এখানে যদি আমরা সামারি করি, অর্থাৎ WH ওয়ার্ড থাকবে, WH ওয়ার্ডকে আমরা কি বলবো? ক্লজ মার্কার। আর সাবঅর্ডিনেটিং কনজাংশনকে আমরা বলবো ক্লজ মার্কার, যেমন দো, সো, দ্যাট, হোয়াইল, এগুলো কি তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা যদি ইন এ সামারি বলি, তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন এন্ড WH ওয়ার্ড আর কল্ড ক্লজ মার্কার। কি বলা হয়? ক্লজ মার্কার। তোমরা লিখে এগুলা পড়ার ট্রাই করবে, কারণ যখন তুমি লিখবা তখন তোমার ব্রেনে আরো বেশি ক্যাচ করবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল খেয়াল করি, চলো দেখি। এখানে বলা আছে when he comes I will go। তাহলে দেখো I will go এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। দেখো এই সেন্টেন্সটা আমরা যদি এতটুকু ঢেকে দিই, এই যে when he comes, এটা যদি আমরা ঢেকে দিই I will go, এই I will goটা দিয়েও কিন্তু তোমার সেন্টেন্সের কমপ্লিটনেসটা বোঝায়। তাহলে দেখো এটা যখন বাদ দিব, I will goটা যখন বাদ দিব, তখন দেখো when he comes, তাহলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু কমপ্লিটনেসটা প্রকাশ পাচ্ছে না। তো এই ক্ষেত্রে এই যে তোমার ক্লজটা, এটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ক্লজ, যেহেতু এই ক্লজটার অর্থ ডিপেন্ড করতেছে পরের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার উপর, তাই এটাকে আমরা কি বলবো? ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দেখো ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে আমরা কি দিচ্ছি? ক্লজ মার্কার দিচ্ছি। এখানে ওয়েনটা কি তোমার ক্লজ মার্কার হিসেবে ইউজ করা হচ্ছে। ওকে, এখন আমরা দেখবো কোঅর্ডিনেটিং কনজাংশনের ইউজেসটা। তোমাদেরকে আমরা কিছুক্ষণ আগেই বলেছি কোঅর্ডিনেটিং কনজাংশন সবসময় দুটো মেইন ক্লজকে রিলেট করবে, বা দুটো মেইন ক্লজের মাঝে বসবে, মাঝে বসে একটা জাংশন হিসেবে কাজ করবে বা সেতু হিসেবে কাজ করবে। তাহলে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? আমরা হচ্ছে ফ্যান ভয়েস দিয়ে মনে রাখবো, ফ্যান ভয়েস। ওকে, তাহলে ফ্যান ভয়েসকে আমরা ডিকোড যদি করি, এফ এ ফর, তারপরে এতে অ্যান্ড, এনে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, অ্যান্ড এসে সো। তো এই কয়টা জিনিস হচ্ছে তোমার ফ্যান ভয়েসের ডিকোড। তো এগুলো হচ্ছে তোমার সবগুলো কি তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন। কি এগুলো? কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা আমরা কোথায় ইউজ করি? এটা আমরা হচ্ছে তোমার দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝে ইউজ করি এবং দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা যোগ করে দিই। ওকে, দেখো হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে হি ইজ পুয়ার আর অনেস্ট এই দুটা কিন্তু কমপ্লিট ক্লজ। এখানে বলতে পারো যে ভাই এখানে তো শুধু অনেস্ট আছে, এটা কিভাবে কমপ্লিট ক্লজ হলো? এখানে তো কোনো ভার্বই নাই। দেখো এখানে কিন্তু হি ইজ অনেস্ট এখানে দুইবার ইউজ করা লাগে না, যেহেতু এখানে তোমার সাবজেক্ট একজনই। তো বারবার আমি যদি হি 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 বলতে থাকি তাহলে এটা কিন্তু সুন্দর শোনায় না, তাই এখানে একবারই হি ইজটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এটা একটা কমপ্লিট ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং মাঝখানে কি হয়েছে? তোমার বাট ইউজ হয়েছে, অর্থাৎ এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন আমরা আসি কোনটা কিসের জন্য ইউজ হয়, অর্থাৎ কোনটা কি অর্থে ইউজ করা হয়। ফর তো জানো এটার মানে জন্য, অ্যান্ড মানে দুইটা ক্লজের মানে একটা ঘটনা এবং আরেকটা ঘটনার যদি রিলেশন প্রকাশ করা হয় তখন আমরা অ্যান্ড ইউজ করি। যেমন আমি যদি বলি হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হি ইজ ভেরি স্মার্ট, তার মানে কি তার সম্পর্কে আমি দুইটা গুণ পরপর বলতেছি, তো পরপর বলার ক্ষেত্রে আমি অ্যান্ড ইউজ করতেছি। নর মানে কোনোটাই না, মানে আইদার অর নাইদার নর পড়ছো না, যে নাইদার রহিম নর হিজ ফ্রেন্ড আর গুড, মানে রহিম এবং তার ফ্রেন্ডরা কেউই ভালো না, তো তখন হচ্ছে আমরা নর ইউজ করি। এবং বাট হচ্ছে তোমার কন্ট্রাস্ট অর্থে ইউজ করি। কন্ট্রাস্টটা কি? কন্ট্রাস্ট মানে বিপরীত। কন্ট্রাস্ট মানে কি? বিপরীত, মানে প্রথম যে সেন্টেন্সটা থাকবে সেকেন্ড সেন্টেন্সটা ওটার উল্টাটা হবে। ওকে, দেখো নর্মালি এই যে হি ইজ পুয়ার বাট অনেস্ট যে ইউজ করলাম, যে নর্মালি কি হয়, গরিব মানুষ যাদের টাকা পয়সা থাকে না ওরা বিভিন্ন ধরো অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়তে পারে। দেখবা যে ঢাকা শহরে বিভিন্ন যারা পকেটমার হয় বা যারা মনে করো চুরি করে, তারা কারা হয়? তাদের অবশ্য টাকা পয়সা থাকে না, এই জন্য তারা চুরি করে। তাহলে কি তাদের মধ্যে অনেস্টিটা নর্মালি দেখা যায় না, বাট এটা যখন রেয়ার হবে, যখন এটা কন্ট্রাস্ট প্রকাশ হবে, তখন হচ্ছে আমরা অনেস্ট এই ওয়ার্ডটা ইউজ করব। ওকে, তারপর ইয়েট মানে হচ্ছে সত্ত্বেও,
মানে আমি যখন বলবো তোমাকে বলে দেওয়া সত্ত্বেও তুমি এই কাজটা করলে তখন হচ্ছে আমরা ইয়েট ইউজ করব। তারপরে সো হচ্ছে তাই, মানে এটা বাংলা অর্থ করলে ইজিয়ার হয়ে যায়। অর হচ্ছে তোমার বিকল্প যখন আমার ইউজ করা হয় বা অল্টারনেটিভ যখন আমরা এক্সপ্রেস করব তখন আমরা হচ্ছে অর ইউজ করি। ওকে, তো এই গেল হচ্ছে মূলত ফ্যান বয়েজের ইউজেস। এখন আসি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তোমার এই কোঅর্ডিনেটিং কনজাংশন কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়, ক্লজ মার্কার কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়, এন্ড একটু আগে যে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে তোমাকে ধারণা দিলাম, এইটা কিভাবে ইউজ করা হয় চলো দেখে আসি। আচ্ছা, তো এখন আমরা দেখব সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি কি আছে। এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। কয়টা? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং ক্লজটি অবশ্যই ফ্রেজ দ্বারা যুক্ত থাকবে। অর্থাৎ এখানে ফ্রেজ দ্বারা ক্লজটি যুক্ত থাকবে। এখানে একটাই ফুল স্টপ থাকবে, এটা দিয়ে মনে রাখবা যে একটাই কমপ্লিট সেন্টেন্স, যেতে একটাই ফুল স্টপ থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং এটা অবশ্যই ফ্রেজ দ্বারা যুক্ত থাকবে। ওকে, তারপর কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ পরেও থাকতে পারে, আগেও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই থাকবে। এবং ডিপেন্ডেন্ট ক্লজটা অবশ্যই ক্লজ মার্কার দ্বারা যুক্ত হবে। এগুলো মুখস্থ করো না আবার বসে বসে, আমি একটু পরে যখন তোমার এক্সাম্পল দেখাবো তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তুমি জাস্ট দেখো আমি কি বলতেছি, জাস্ট দেখো। তারপরে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার কি? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং মাঝে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা একটা সামারি করি, দেখো সিম্পল সেন্টেন্সে কি থাকতেছে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেছে, একটা, এমন কত? একটা। তারপরে কমপ্লেক্স সেন্টেন্সে কি হচ্ছে? একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত তোমার ক্লজ থাকতেছে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেছে একটা, ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেছে একটা, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেছে। এবং ডিপেন্ডেন্ট ক্লজে অবশ্যই কি যুক্ত থাকবে? ক্লজ মার্কারটা থাকবে। ওকে, ক্লজ মার্কার থাকবে। অ্যান্ড লাস্টে কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে তুমি একটা সেতু দিয়ে যোগ করে দিবা, সেই সেতুটা হচ্ছে কি? পদ্মা সেতু। অর্থাৎ পদ্মা সেতু এখানে হচ্ছে তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে তুমি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কি করে দিবা? ব্রিজ করে দিবা। ওকে, তো আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাই এক্সাম্পলে। এক্সাম্পল দিলে তুমি বিষয়টা আরো ক্লিয়ার হবা। দেখো এতক্ষণ যে আমরা বলেছি, এখন এটা আমরা হাতে কলমে শিখবো। দেখো এক্সাম্পলটা আমরা দেখি। বিকজ অফ ইলনেস আই কুড নট গো দেয়ার। তাহলে দেখো আমরা কি বলেছিলাম সিম্পল সেন্টেন্সে? একটু আগে স্লাইডে তুমি কি পড়েছিলে যে সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটা ফ্রেজ থাকবে। দেখো বিকজ অফ ইলনেস, এটা একটা ফ্রেজ, প্লাস আই কুড নট গো দেয়ার, এই সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সম্পূর্ণ একটা কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আসি কমপ্লেক্স সেন্টেন্সে। অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট গো দেয়ার। দেখো কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি বলেছিলাম যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? এটা, আই কুড নট গো দেয়ার। ওকে, আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? এটা, অ্যাজ আই ওয়াজ ইল। এটা কেন ডিপেন্ডেন্ট ক্লজ হলো? কারণ এখানে ক্লজ মার্কার যুক্ত আছে। ক্লজ মার্কার কোনটা? এই যে অ্যাজ। এটাকে কি বলি আমরা? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে আমরা শর্ট ফর্মে লিখি সাবঅর্ডিনেটিং কনজাংশন বলি। ওকে, তারপরে আসে কম্পাউন্ডে। দেখি কম্পাউন্ডে কি আছে। আই ওয়াজ ইল, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা কমপ্লিট একটা সেন্টেন্স। ওকে, তারপরে আই কুড নট গো দেয়ার, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা কমপ্লিট একটা সেন্টেন্স। এটার মাঝখানে ব্রিজ করে দিছে কে? এন্ড। তো এন্ডটা কি? একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এখন নিশ্চয়ই তোমরা রিলেট করতে পারতেছো যে ক্লজ মার্কার কোথায় ইউজ হচ্ছে বা কোঅর্ডিনেটিং কনজাংশন কেন ইউজ করা হয় বা সাবঅর্ডিনেটিং কনজাংশনের ইউজেসটা কি। আশা করি এখন তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই যে ভিতরের যে ম্যাটেরিয়ালসটা এগুলো তোমার ইউজ করা হয়। ওকে, তাহলে এখন আসি আমরা বিভিন্ন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কোনটা থাকলে কোনটা হবে এখন আমরা আসি। দেখো বিকজ অফ ইলনেস আই কুড নট গো দেয়ার। তো এখানে সিম্পলে আছে, ধরো তোমার কোশ্চেনে সিম্পলে দেওয়া আছে বিকজ অফ ইলনেস আই কুড নট গো দেয়ার। তো তুমি যখন কমপ্লেক্সে আনবা তাহলে তোমার প্রথমে মাথায় আসবে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বানাইতে হবে। ওকে, এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তোমার লাগবে। তাহলে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো আছে, আই কুড নট গো দেয়ার, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে তুমি বসায় দিলা আই কুড নট গো দেয়ার। তাহলে তোমার ব্রেনস্টর্মিং কোন জায়গায় করতে হবে? তোমার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বানাইতে লাগবে। তো এইটা তুমি কিভাবে বানাবা? বিকজ অফ ইলনেসটাকে
তুমি দিবা যে অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি ইল ছিলাম বা অসুস্থ ছিলাম, বা এখানে রিজন প্রকাশ করছে। তো দেখো বিকজ অফ দিয়ে তোমার একটা ফ্রেজ বানাইছে, অর্থাৎ এখানেও কিন্তু তোমার কারণ প্রকাশ করছে। আর কমপ্লেক্সে কি দিবা তুমি? অ্যাজ, সিন্স, বিকজ, ওয়েন, এগুলা দিয়ে তুমি কি রিজন প্রকাশ করবা। তো এখানে তোমার অর্থটা বোঝা জরুরি। আরেকটা জিনিস তোমার চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি এগুলো চেঞ্জ করবা ঠিক আছে, তোমার সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে তোমার স্ট্রাকচার অবশ্যই চেঞ্জ আসবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, এই চেঞ্জ করতে যে তোমার জন্য অর্থ চেঞ্জ না হয়ে যায়। যদি তোমার অর্থটা চেঞ্জ হয় তাহলে তোমার পুরো জিরো দিবে স্ট্রাকচার ঠিক থাকলেও, তাই তোমার মিনিং চেঞ্জ হওয়া যাবে না। তাহলে দেখো তো এখানে মিনিং কি চেঞ্জ হয়েছে? বিকজ অফ ইলনেস আই কুড নট গো দেয়ার, অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট গো দেয়ার, প্রত্যেকটার মিনিং কিন্তু সেম আছে ভাই। তাই চেঞ্জিং সেন্টেন্সের মেইন যে বিষয়টা তোমার মাথায় রাখতে হবে, এটা তোমার মিনিং এর উপর জোর দিতে হবে, মিনিংটা যাতে কোনো মতে চেঞ্জ না হয়। আর আমার স্ট্রাকচারের মেইন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে দেখো এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন বসালাম, অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট গো দেয়ার। তাহলে দেখো এই যে ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল অ্যাজ দেওয়ার কারণে। আর কম্পাউন্ড করতে গেলে আমার কি মাথায় রাখা লাগবে? যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাতে হবে। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থেকে যে আই কুড নট গো দেয়ার, দেখো তিনটা সেমই আছে, এটা আর আমার চেঞ্জ করা লাগে নাই। এই যে আই কুড নট গো দেয়ার, এখানে কিন্তু আমার চেঞ্জ করা লাগেই নাই। চেঞ্জ কিন্তু আমার এই জিনিসটার মধ্যে হয়েছে শুধু, বিকজ অফ ইলনেস, অ্যাজ আই ওয়াজ ইল অ্যান্ড আই ওয়াজ ইল। এখানে দেখো এই অ্যাজটা যখন উঠাই দিব তখন এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাচ্ছে, তখন এটা একটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে। তাহলে দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট গো দেয়ার, এবং মাঝখানে কি বসালাম আমরা? কোঅর্ডিনেটিং কনজাংশন। তো চলো নেক্সট আমরা আরেকটা দেখি, কনভার্সন। আর আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো প্রায় তোমার আসে তোমার এই এসএসসি পরীক্ষার্থে, তোমার যে বোর্ড কোশ্চেনগুলো আছে বোর্ড কোশ্চেনে এগুলো পাবা। এই যে দল দ প্রায় আসে, এগুলো এটা হচ্ছে জাতীয় চেঞ্জেস। দল দ থাকলে ইনস্পাইট অফ হয় বা বাট হয়, এগুলো তোমার কি থাকলে কি হয় এগুলো মুখস্থ করো না, বারবার প্র্যাকটিস করবা। আর কোনটা কেন হয়েছে এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে ইনস্পাইট অফ আছে, সিম্পলি ইনস্পাইট অফ হিজ পভার্টি দ্য ম্যান ইজ অনেস্ট। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে কিন্তু, মানে সত্ত্বেও, ঠিক আছে, তার অভাব থাকা সত্ত্বেও সে কিন্তু অনেস্ট। তো কন্ট্রাস্ট বোঝালে আমি কম্পাউন্ডে বলেছিলাম যে বাট ইউজ হয়, দ্য ম্যান ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তাহলে দেখো এখানে আমরা মেনলি চেঞ্জেস কোথায় কোথায় আসছি আনতেছি, আগে সে কমপ্লেক্সে চিন্তা করি। ইনস্পাইট অফ হিজ পভার্টি দ্য ম্যান ইজ অনেস্ট, এই যে দ্য ম্যান ইজ অনেস্ট এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দেখো এখানে হি ইজ অনেস্ট, এখানে হিটা কেন বসাইছি? তার কারণ আগে ম্যানটা আমরা ইউজ করছি, এই জন্য আমরা হিটা পরে দিয়েছি, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে একটা দিলাম। তারপরে আমার কি লাগবে? ডিপেন্ডেন্ট ক্লজ বানানো লাগবে। ডিপেন্ডেন্ট ক্লজ বানাতে গেলে কি লাগবে? আমার একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন লাগবে। তো এখানে দ বা অল দ আমরা ইউজ করব। দ্য ম্যান ইজ পোর, হি ইজ অনেস্ট, এখানে একটা কমা হবে, ঠিক আছে, এই যে পোরের পর একটা কমা হবে। তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এতটুকু কি তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে এটা গেল তোমার কমপ্লেক্স। এখন আমরা আসি কম্পাউন্ড। কম্পাউন্ডে আমরা কি করব? দেখো দ্য ম্যান ইজ পোর, এই দটা কেটে দিলে, দটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তখন দ্য ম্যান ইজ পোর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। দেখো দ্য ম্যান ইজ পোর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো, তারপরে হি ইজ অনেস্ট এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, এটাকে চেঞ্জ করার দরকার আছে? দরকার নেই। তাহলে হি ইজ অনেস্ট আমরা দিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর মাঝখানে কি দিব? ফ্যান বয়েস, অর্থাৎ ফ্যান বয়েসের এখানে বাট ইউজ হবে, যেহেতু এটা একটা কন্ট্রাস্ট বুঝিয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের মাঝে। তো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, বাই ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ বাই থাকলে কিভাবে তুমি সলভ করবা। বাই রিডিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে দেখো ইউ ক্যান প্রসপার ইন লাইফ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। এ দেখো ইউ ক্যান প্রসপার ইন লাইফ এখানে চেঞ্জেস হয় নাই। এ দেখো ইউ ক্যান প্রসপার ইন লাইফ এখানে চেঞ্জ হয় নাই। খেলাটা কোন জায়গায় হয়েছে? এই যে বাই রিডিং হার্ড এই জায়গাটুকু জাস্ট চেঞ্জ হয়েছে। দেখো বাই রিডিং হার্ড এখানে এসে হয়ে গেছে ইফ ইউ রিড হার্ড। ইফটা হচ্ছে কি তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর ইউ রিড হার্ড এটা হচ্ছে তোমার পুরাটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে কিন্তু। ওকে, আর ইফটা তুমি ফালাই দাও কি হয়ে যাবে? এই যে ইফ ইউ রিড হার্ড, ইফ ইউটাও তুমি ফালাই দাও কি হবে? রিড হার্ড অ্যান্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। ইজি হয়ে গেল। তো একটা জিনিস তুমি দেখতেছো যে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু এই যে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশনটা আছে এটা
তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমার একটা কি হয়ে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে। তো আশা করি চেঞ্জেসগুলো তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে তোমার সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে তোমার চেঞ্জেসগুলো আসে। আচ্ছা, তো এখন আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। এখন আমরা দেখো উইদাউট, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তখন কি হবে। দেখো উইদাউট ইটিং গুড ফুড মানে ভালো খাবার যদি তুমি না খাও, ইউ ক্যান নট হ্যাভ গুড হেলথ। তাহলে দেখো ইউ ক্যান নট হ্যাভ গুড হেলথ, এই যে ইউ ক্যান নট হ্যাভ এ গুড হেলথ এটা কিন্তু আনচেঞ্জড আছে। ইউ ক্যান নট হ্যাভ এ গুড হেলথ এটা আনচেঞ্জড আছে, এটা আমার ধরার দরকারই হয় নাই। কোনটা চেঞ্জ করতেছে, উইদাউট ইটিং গুড ফুড। উইদাউট ইটিং গুড ফুডটা এখানে গেছে ইফ ইউ ডোন্ট ইট গুড ফুড, এবং এখানে কি হয়ে গেছে, ইট গুড ফুড অর ইউ ক্যান নট হ্যাভ এ গুড হেলথ। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখো প্রত্যেকটা কিন্তু ডোন্ট ছিল। ইফ ইউ ডোন্ট ইট গুড ফুড মানে তুমি যদি গুড ফুড না খাও তাহলে তুমি একটা ভালো স্বাস্থ্য অধিকারী হতে পারবে না। তো এখানেও যদি তুমি কম্পাউন্ডে যদি দিতা যে ইউ ডোন্ট ইট গুড ফুড ইউ ক্যান নট হ্যাভ এ গুড হেলথ, তার মানে কি, এখানে যদি তুমি আমার কথা মতো যদি ইফটা শুধু বাদ দিয়ে দিতা, ইফ ইউটা যদি বাদ দিয়ে দিতা, ডোন্ট ইট গুড ফুড যদি দিতা, তাহলে কিন্তু দেখতে মিনিংটা চেঞ্জ হয়ে যেত। তো আমি তোমাকে বারবার কি কোন কথাটা বলছি যে তোমার মিনিংটা চেঞ্জ করা যাবে না। তাই মিনিং যেহেতু চেঞ্জ করা যাবে না, তাই এখানে ইট গুড ফুড অর ইউ ক্যান নট হ্যাভ এ গুড হেলথ এটা আমরা ইউজ করেছি। তাই এই বিষয়টা বারবার তোমরা লক্ষ্য রাখবে যেন মিনিংটা চেঞ্জ না হয়ে যায়। ওকে, এখন আমরা দেখব পাস্ট পার্টিসিপল ইউজ। পাস্ট পার্টিসিপল মানে কি, তোমার ভার্বের V3 ফর্ম যেটা, তাই না? তো এখানে আই লাইক প্রিপেয়ার্ড নোট, আই লাইক প্রিপেয়ার্ড নোট এটা হচ্ছে কি তোমার পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ করা হয়েছে। তো এখন আমাকে কি করতে হবে যে একটা তোমার ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, তাই না? এখানে আই লাইক দ্য নোট এটুকু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানালাম, ঠিক আছে? দ্যাট ইজ প্রিপেয়ার্ড, দ্যাটটা কি তোমার কনজাংশন না, সাবঅর্ডিনেটিং কনজাংশন না, ঠিক আছে? সিওএন, এই সাবঅর্ডিনেটিং কনজাংশন পরের যে পার্টটুকু সেটা কি তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমি এইভাবে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বানালাম আর একটা কি তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানালাম। তো এখানে মেইনলি তোমার ব্রেন স্টর্মিং করতে হবে যে তুমি কিভাবে তুমি একটা ডিপেন্ডেন্ট ক্লজ বানানোর জন্য সেন্টেন্স আনবা, কতটুকু আনবা। তাহলে আই লাইক প্রিপেয়ার্ড নোট মানে আমি প্রিপেয়ার্ড নোট পছন্দ করি। তাহলে আমি তোমার যখন ব্রেন স্টর্মিং করবো তখন কি ভাববো যে এখানে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দরকার, এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ দরকার। তাহলে আমি কিভাবে বানাবো, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আগে বানালাম আই লাইক দ্য নোট যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট ইজ প্রিপেয়ার্ড যেটা প্রিপেয়ার্ড করা, ওকে? তারপরে আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে কম্পাউন্ড করতে গেলে। তাহলে দেখো দ্য নোট ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড আই লাইক ইট, এখানে আমি দুইটা জিনিস আনলাম, কোনটা, দ্য নোট ইজ প্রিপেয়ার্ড, নোটটা তোমার সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, দ্য নোট ইজ প্রিপেয়ার্ড এটা দিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাই দিলাম, অ্যান্ড আই লাইক ইট মানে আমি এটা লাইক করেছি, ঠিক আছে? এটা দিয়ে আরেকটা ইন্ডিপেন্ডেন্স ক্লজ বানাই দিলাম, ওকে? তো এটা তুমি বলতে পারো যে ভাইয়া আমি কিভাবে বুঝবো যে কখন কোনটুক আনতে লাগবে বা কোনটুক আমার ইউজ করতে হবে বা এত কিছু বুঝবো কিভাবে? ওয়েল, এটা তোমার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবং আমি যে তোমার কম্পোনেন্টগুলো বললাম, এই যে কোনটা কতটুক চেঞ্জ করা লাগবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোথায় লাগবে, ডিপেন্ডেন্ট ক্লজ কোথায় লাগবে, ক্রস মার্কার কোন জায়গাটা লাগবে, এটা যদি তোমার জানা থাকে তারপর যখন তুমি প্র্যাকটিস করবা তখন দেখবে আয়ত্তে এসে গেছে এবং তুমি নিজে নিজেই সেন্টেন্স মেক করতে পারতেছো, ওকে? তারপরে দেখো বিফোর আর আফটার যদি থাকে তখন কি হবে, বিফোর রিচিং কলেজ মাই এক্সাম স্টার্টেড। তাহলে দেখো বিফোর রিচিং কলেজ মাই এক্সাম স্টার্টেড, তাহলে আমার এখানে কি লাগবে, কমপ্লেক্সে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। দেখো ডিপেন্ডেন্ট কোনগুলা, এই যে বিফোর আই রিচড কলেজ এটা হচ্ছে কি তোমার ডিপেন্ডেন্ট, দেখো বিফোর আছে এটা কি কনজাংশন, আর এক্সাম হ্যাড স্টার্টেড এটা কি তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেলাম আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ পেলাম। বা এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, আই হ্যাড রিচড কলেজ আফটার এক্সাম স্টার্টেড। বা এটা যেহেতু তোমার যেটা যে কাজটা আগে হয়েছে বা পরে হয়েছে এটা তুমি বিফোর দিয়েও লিখতে পারো বা আফটার দিয়েও লিখতে পারো, ইটস আপ টু ইউ, ওকে? তো মেইনলি আমাকে একটা ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। এক্সাম হ্যাড স্টার্টেড, এই যে এক্সাম স্টার্টেড এটা দিলাম, এক্সাম হ্যাড স্টার্টেড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানালাম, তারপরে বিফোর আই রিচড কলেজ দিলাম, ওকে? তারপর আমার কি লাগবে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা তো পাইছি এক্সাম হ্যাড স্টার্টেড, দেখো এটা আনচেঞ্জড আছে, এক্সাম হ্যাড স্টার্টেড এটা কি আছে, আনচেঞ্জড আছে, অর্থাৎ এটা চেঞ্জ করা লাগেই নেই।
তারপরে দেখো আমার কোঅর্ডিনেটিং কনজাংশন বসলো, অ্যান্ড বসলো। তারপর হচ্ছে দেন আই রিচড কলেজ, এখানে অ্যান্ড দেন এই পুরোটা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন। আই রিচড কলেজ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা তোমার একটু মাথায় রাখতে হবে। এখানে দেনটা কেন ইউজ করা হয়েছে? দেনটা ইউজ করা হয়েছে কোনটা আগে হয়েছে এবং কোনটা পরে হয়েছে এটা ইন্ডিকেট করার জন্য। ওকে, নাথিং এলস। এই দেনটা দিয়ে আবার তুমি বললো না যে ভাই এই দেন দিলে তো তাহলে এটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যেতেছে, নো। তো এখানে অ্যান্ড দেনটা এখানে একসাথে ইউজ করা হয়েছে। ওকে, যাতে ঘটনা কোনটা আগে হয়েছে এবং কোনটা পরে হয়েছে এটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখন আমরা আসবো ডিগ্রিতে। ডিগ্রি মানে কি? নর্মালি মাত্রা। এখন শীতকাল চলতেছে, তো টেম্পারেচার তোমার আপ ডাউন করবেই। তো এই ডিগ্রি মানে মাত্রা। আমরা যখন কোনো কিছু কম্প্যারিজন করি তখন হচ্ছে আমরা ডিগ্রিটা ইউজ করি। তো এখানে আমরা ডিগ্রিটা মূলত তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। ওকে, তো কম্পারেটিভ ডিগ্রি কি? দুইজনের মধ্যে যখন আমরা তুলনা করব তখন হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর যখন হচ্ছে তোমার অনেকজন মানুষের সাথে তুলনা করব তখন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। অ্যান্ড পজিটিভ ডিগ্রি কোনটা? যখন আমি জাস্ট একজনের গুণগান গাবো তখন কি তোমার পজিটিভ ডিগ্রি হবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা একটা চার্ট, একটা টেবিল দিয়ে দিয়েছি। এই টেবিলটা তুমি মনে রাখলে তোমার ডিগ্রির যে কনভার্সনটা এটা ইজি হবে। যদি নো আদার থাকে কম্পারেটিভে হবে দেন এনি আদার, অ্যান্ড সুপারলেটিভে হবে দা। আর যদি প্লুরাল থাকে, এটা সিঙ্গুলারের ক্ষেত্রে বললাম, আর যদি প্লুরাল থাকে তাহলে হচ্ছে হবে পজিটিভে ভেরি ফিউ, কম্পারেটিভে হবে দ্য মোস্ট আদার, আর সুপারলেটিভে হবে অন অফ দ্য। ওকে, যেমন আমি যদি উদাহরণ দিই যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তাহলে এখানে আমরা যদি লিখি নো আদার boy in the class is as good as he, তাহলে আমরা কম্পারেটিভে কি লিখব? he is better than any other boy in the class. তারপর আমরা সুপারলেটিভে কি লিখবো? যেহেতু এখানে দেন এনি আদার আছে তাই এখানে সুপারলেটিভে কি হয়ে যাবে? দা হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে আমরা কিছু বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে স্ট্রাকচারে। দেখো পজিটিভের ক্ষেত্রে নো আদার, নো আদারের পরে কি বসছে? বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ অবজেক্টটা কিন্তু আগে বসছে। কি বসছে? অবজেক্টটা আগে বসছে। তারপর হচ্ছে ইজ, অর্থাৎ অক্সিলারি ভার্বটা বসছে অ্যাজ ডট 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 অ্যাজ। তো অ্যাজ ডট 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 বা এখানে সো দিতে পারো, সো ডট 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 অ্যাজ, যেটাই দাও না কেন। এখানে কিন্তু তোমার অ্যাডজেক্টিভটা, এখানে দুইটা বিষয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাডজেক্টিভটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে? অ্যাডজেক্টিভ চেঞ্জ হচ্ছে আর কম্পোনেন্ট চেঞ্জ হচ্ছে। নো আদারটা চেঞ্জ হচ্ছে আর অ্যাডজেক্টিভ এটা হচ্ছে 2 নাম্বার চেঞ্জ হচ্ছে। দেখো এটা কম্পারেটিভে যে কিভাবে চেঞ্জ হচ্ছে দেখি আমরা। কম্পারেটিভ আর সুপারলেটিভের স্ট্রাকচার কিন্তু প্রায় সেম। দেখো এখানে সাবজেক্ট প্রথমে, এখানে সাবজেক্ট প্রথমে, সাবজেক্টের ভার্ব প্রথমে, সাবজেক্টের ভার্ব প্রথমে। তারপর হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভটা ইউজ হচ্ছে। দেখো এই গুডের কম্পারেটিভ ফর্ম কি? বেটার। দেখো এখানে অ্যাডজেক্টিভে চেঞ্জ হচ্ছে। তারপর হচ্ছে গুডের সুপারলেটিভ ফর্ম কি? বেস্ট। এখানে দেখো অ্যাডজেক্টিভের চেঞ্জ হচ্ছে। তারপরে কি কম্পারেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে দেন এনি আদার বসবে, তারপর হচ্ছে অবজেক্ট বসবে। আর তোমার সুপারলেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে তোমার অবজেক্ট বসবে। আশা করি তোমাদের ক্লিয়ার স্ট্রাকচারটা। তো এইভাবে মেইনলি তোমার ডিগ্রি চেঞ্জেসগুলো করতে হয়। ওকে, আর এখানে যদি তোমার প্লুরাল ফর্ম থাকে, এখানে বয়েজ যেহেতু সিঙ্গুলার, এখানে যদি বয়েজ থাকতো তাহলে কিন্তু ভেরি ফিউ হতো। এখানে ভেরি ফিউ হতো, এখানে দেন মোস্ট আদার হতো, আর সুপারলেটিভে অন অফ দ্য হতো। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের।
আচ্ছা, এখন আমরা চেঞ্জেসটা শিখব। এখন আমরা হচ্ছে 5 টাইপস অফ সেন্টেন্স আছে, 5 টাইপস অফ সেন্টেন্স, এইটা চেঞ্জটা একটু শিখব। ওকে, তো প্রথমে আমরা দেখব এক্সক্লামেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভে কনভার্ট করতে হয়। দেখো, এক্সক্লামেটরিতে যদি হোয়াট বা হাউ থাকে তাহলে আমরা অ্যাসার্টিভে কি দিব, ভেরি অথবা গ্রেট দিব। এগুলো রুলস টুলস মুখস্থ করে লাভ নাই, তুমি জাস্ট এক্সাম্পলটা দেখো। দেখো, হোয়াট এ স্কলার হি ইজ, তাহলে তোমার এক্সক্লামেটরিতে কিন্তু ওয়ার্ডটা আগে বসতেছে এবং এক্সক্লামেশন মার্কটা লাস্টে বসতেছে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু করব, তাহলে আমরা তোমার সাবজেক্টটা সামনে আনবো। এই যে হি ইজ, এই সাবজেক্টটা আমরা সামনে চলে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আ গ্রেট স্কলার, আ গ্রেট স্কলার, এই যে দেখো ওয়াটটা আ গ্রেট, এই যে গ্রেটটা ইউজ করছি আমরা। ওকে, হি ইজ আ গ্রেট স্কলার। তো আমরা কি শিখলাম সেটা হচ্ছে ওয়াটা বা হাওয়ার পরিবর্তে আমরা ভেরি অথবা তোমার গ্রেট ইউজ করব। তারপরে দেখো, ইফ যদি থাকে তাহলে আমরা উইশ প্লাস সাবজেক্ট, এগুলো মুখস্থ করার দরকার নেই। দেখো আমরা এক্সাম্পল আসি, ইফ আই ওয়ার এ কিং, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমরা এটাকে যদি আমরা অ্যাসার্টিভে কনভার্ট করতে চাই, আমার কি মনে রাখা লাগবে, আই উইশ ইউজ করা লাগবে, আই উইশ আই ওয়ার এ কিং। ঠিক আছে, এখন আমার থার্ড সেন্টেন্সটা লক্ষ্য করি, হ্যাড হি বা শি এটসেট্রা যদি থাকে তাহলে পরের পার্টে আমরা কি ইউজ করব, উইশ ইউজ করব। এটাও মুখস্থ দরকার নেই। দেখো, হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আচ্ছা, এখানে কিন্তু এই যে হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এটা আমরা অনেক সময় মনে করি যে এখানে তো ভার্ব আগে দিছে, তাহলে কি সেন্টেন্সটা আদৌ হয়েছে? ওয়েল, এখানে এই হ্যাডটা কিন্তু ইফ এর কাজ করছে। ঠিক আছে, এই যে ইফ আই ওয়ার এ কিং, তো এখানে হ্যাডটা হচ্ছে তোমার ইফ এর কাজ করছে। ওকে, তাই এখানে আমার দিতে হবে এই নর্মাল এটার মতোই, ইফ যেভাবে আমরা করছি, ইফের বদলে যেরকম উইশ দিছি তেমনি হেডের বদলে আমরা কি দিব, উইশ দিব। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তো এখানে চেঞ্জেসটা কোথায়? এখানে দেখো চেঞ্জেসটা আমরা কি করতেছি, এখানে আই ওয়ার এ কিং পুরোটা বসাই দিছিলাম, কিন্তু এই হেডের ক্ষেত্রে কি হয়েছে, এই যে আই উইশ আই হ্যাডটা আমরা এক্সট্রা আনছি। ঠিক আছে, এই যে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এই যে দ্য উইংস অফ এ বার্ডের আগে আমার আই হ্যাডটা দিতে হবে যদি হ্যাড দিয়ে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু হয়। ওকে, এটা তোমরা নোট করে রাখতে পারো। আচ্ছা, তোমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা দেখব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্সনটা। ওকে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্সন করার দুইটা উপায় আছে। যে অ্যাফার্মেটিভে যে সেন্টেন্সটা আছে তার আগে নট বসা দাও, সুন্দর মতো নেগেটিভে কনভার্ট হয়ে যাবে। আর অপোজিট ওয়ার্ড ইউজ করো, তাহলে কি তোমার নেগেটিভে কনভার্সন হবে। তাহলে দেখো কি হচ্ছে এখানে, অ্যাফার্মেটিভ ইজ ইকুয়াল টু নট প্লাস অপোজিট ওয়ার্ড। তাহলে শি ইজ বিউটিফুল, তাহলে এখানে আমার ইজের সাথে তোমার নট ইউজ করতে হবে, আর বিউটিফুলের অপোজিট ওয়ার্ডটা এটা আমার ইউজ করতে হবে। তাহলে দেখো, শি ইজ নট আগলি, তাহলে কিন্তু আমার মিনিংটা কি সেম থাকতেছে। ওই যে তোমাকে আমি একটা কথা বললাম না, যে তোমার সেন্টেন্সের মিনিংটা এখানে আসল, এখানে এত কিছু এত কারিকুরি কেন করতে হইতেছে, কারণ আমার মিনিংটা সেম রাখা লাগবে। এই জন্য তোমার নট দিলাম এবং বিউটিফুলের বদলে আগলি দিলাম, অথবা অপোজিট ওয়ার্ডটা আমরা ইউজ করলাম। ওকে, তারপরে অনলি থাকলে নান বাট হবে এবং নাথিং বাট হবে। যখন সাবজেক্ট থাকবে অর্থাৎ মানুষ থাকবে তখন আমরা তোমার নান বাট ইউজ করব। দেখো, অনলি গড ক্যান হেল্প আস, অর্থাৎ এখানে কিন্তু কোনো থিংস না, বস্তু না, বস্তু বাদে যাই থাকবে, গড, তারপর হচ্ছে তোমার ম্যান ওম্যান যাই বলো না কেন, সেটা তোমার নান বাট ইউজ করতে হবে। আর অনলি বা অ্যালোন যদি থাকে এবং সাবজেক্ট যদি থিং হয় বা বস্তু হয়, তখন আমরা নাথিং বাট ইউজ করব। তাহলে আমরা এক্সাম্পলটা দেখি। দেখো, আই হ্যাভ অনলি ফিউ টয়েস, এই টয়েসটা কি, তোমার টয়েসটা কিন্তু তোমার থিং বা বস্তু, তাই এখানে কি ইউজ হয়েছে তোমার, আই হ্যাভ নাথিং বাট ফিউ টয়েস। ওকে, তারপরে এভরি থাকলে দেয়ার ইজ নো থাকবে। যেমন আমরা যদি বলি এখানে মেয়েদের তোমার জাতীয় ডায়লগ, এভরি বয় ইজ চিটার, তাহলে এখানে কি দিবা, দেয়ার ইজ নো বয় বাট চিটার। ওকে, তাহলে এভরি থাকলে আমরা কি ইউজ করব, দেয়ার ইজ নো ইউজ করব। তারপর টু ডট 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 টু থাকলে সো ডট 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 দ্যাট দিব। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে খুবই দুর্বল হাঁটতে, তাহলে আমরা কি দিব, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে
সো এর পরে আমরা ইয়াটা দিব, ভার্বটা দিব, উইক দিব, তারপর হচ্ছে দ্যাট, তারপরে হি ক্যান নট ওয়াক, এটা দেব। তাহলে টু ডট ডট টু এর বদলে সো ডট ডট দ্যাট ইউজ করব। তারপরে যদি এইজ থাকে, অনলির পরে যদি এইজ থাকে তাহলে নট মোর দ্যান দিব। জেরি ওয়াজ অনলি 4 ইয়ার্স ওল্ড, তাহলে আমরা কি লিখতে পারি, জেরি ওয়াজ নট মোর দ্যান 4 ইয়ার্স ওল্ড। তারপরে যদি এভরি থাকে, এভরি থাকলে এখানে হাবি জাবি কি লিখছে এটা তোমার মুখস্থ করার দরকার নাই। এভরি ম্যান ইজ মর্টাল, তাহলে আমি কি শিখছি যে আমার নো দিয়ে শুরু করতে হবে, নো ম্যান ইজ ইমর্টাল, অর্থাৎ এখানে অপোজিট ওয়ার্ডটা আমি ইউজ করছি। ওকে, তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে আমরা দুইটা ট্রিক শিখলাম, সেটা হচ্ছে কি তোমার নট ইউজ করব অ্যান্ড অপোজিট ওয়ার্ড ইউজ করব, তাহলে কি তোমার সেন্টেন্সের মিনিংটা সেম থাকতেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন আমরা দেখব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে তুমি কিভাবে ইন্টারোগেটিভে কনভার্ট করতে পারবা, বা ইন্টারোগেটিভ থাকলে কিভাবে অ্যাসার্টিভে কনভার্ট করতে পারবা। আচ্ছা চলো, যদি এভরিবডি থাকে, এভরিবডি লাইকস এ বিউটিফুল ফেস, তাহলে আমরা কি দিব, এভরিবডি লাইকস আ বিউটিফুল ফেস, তাহলে আমরা দিব হু ডাজ নট লাইক এ বিউটিফুল ফেস, মানে কি বিউটিফুল ফেস পছন্দ করে না, মানে সুন্দর চেহারা দেখলে তো সবাই পছন্দ করবে, তাই না? তাহলে আমরা কি করব, হু এর পরে ডাজ নট দিব, তারপর হচ্ছে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব। ওকে, এখানে আর অপোজিট ওয়ার্ড ইউজ করার দরকার নেই। আর একটা ভালো কথা সেটা হচ্ছে যখন আমরা নেগেটিভ করব, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করব, এইভাবে আমরা কিন্তু নেগেটিভ করতে পারি, যে হু ডাজ নট লাইক এ বিউটিফুল ফেস, অর্থাৎ তোমার ইন্টারোগেটিভ করেও কিন্তু নেগেটিভ মাঝে মধ্যে করা যায়, ওটা ডিপেন্ডস, ইটস আপ টু ইউ, তুমি চাও কি চাও না। আচ্ছা, এখন আমরা দেখবো নান, নোবডি থাকলে হু ইউজ করে আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করবো। নান ক্যান ডিফাই গড, তারপরে আমরা বলবো হু ক্যান ডিফাই গড, কে সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে পারে। তারপরে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে দিব, নন ক্যান ডিফাই গড, ক্যান এনিওয়ান ডিফাই গড। ওকে, এটা খুবই ইজিয়ার, জাস্ট তোমার অপোজিটটা করে দাও। যদি নেগেটিভ থাকে পজিটিভে করো, যদি পজিটিভ থাকে নেগেটিভে করে দিবা। তারপরে দেখো হি ইজ ফন্ড অফ গেমিং, তার যেহেতু এটা পজিটিভ আছে, কি করে দিবা, সুন্দর মতো নট লাগাই দাও, ইজ নট হি ফন্ড অফ গেমিং দাও, শেষ। তারপর কমপ্লেক্স সেন্টেন্স থাকলে ইন্টারোগেটিভ ফ্রম দ্য মেইন ক্লজ, দেখো ইফ ইউ বিট হিম হি উইল বিট ইউ, তাহলে দেখো ইন্টারোগেটিভ কিভাবে করবে, ইফ ইউ বিট হিম, এই ডিপেন্ডেন্ট ক্লজটা তুমি সেম রাখতেছো, তারপরে হি উইল বিট ইউ, এটা যেহেতু পজিটিভ আছে, কি করবা, নেগেটিভে করে দাও, উইলের জায়গায় ওন দিয়ে দাও, তাহলে তোমার হয়ে যাবে। ওকে, এগুলো খুবই ইজি, আলাদা করে মাথায় প্রেশার দেওয়ার দরকার নেই বা ব্রেনস্টর্মিং করার দরকার নেই। এখন আমরা দেখবো ইম্পারেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভে তুমি কনভার্ট করবা। যখন ইম্পারেটিভ পজিটিভে থাকবে, তখন যেমন অবে ইউর প্যারেন্টস, তখন আমরা কি ইউজ করব, শুড ইউজ করব। ইম্পারেটিভ থাকলে আমরা কি ইউজ করব, শুড ইউজ করব। ওকে, এবং ইউ শুড অবে ইউর প্যারেন্টস। তারপরে ইম্পারেটিভ যখন নেগেটিভে থাকবে তখন শুড নট দিব, যদি পজিটিভে থাকে শুড ইউজ করব, নেগেটিভে থাকলে শুড নট দিব। এবং ডু নট রান ইন দ্য সান, ইউ শুড নট রান ইন দ্য সান। আর ইম্পারেটিভ বুঝবা কিভাবে, যখন তুমি আদেশ, অনুরোধ, নিষেধ এই টাইপের সেন্টেন্স তুমি দেখবা, তখন বুঝে নিবে এটা তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তারপর লেট দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে, লেট থাকলে কি হবে, লেট হিম রিড এ বুক, তাহলে তুমি অ্যাসার্টিভ কিভাবে দিতে পারো, হি রিডস এ বুক। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের নর্মাল যে স্ট্রাকচারটা, ফার্স্টে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, ঠিক সেম দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, আশা করি ক্লিয়ার তোমরা। এখন আমরা হচ্ছে এক্সারসাইজ দেখব, প্র্যাকটিস দেখব যে কিভাবে আমরা তোমার সেন্টেন্স চেঞ্জ করতে পারি। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি আছে, অপটিমিজম এজ এ গ্রেট কোয়ালিটি। আমরা আগে অ্যান্সার দেখবো না, আগে আমরা নিজেরা ট্রাই করবো। ওকে, অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি, এটা কয়টা সেন্টেন্স, একটা সেন্টেন্স, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তার মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে আছে। কি করতে হবে, কম্পাউন্ড করতে হবে, তার মানে আমার কি করা লাগবে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাতে লাগবে, এবং দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝে কি লাগবে, আমার কোঅর্ডিনেটিং কনজাংশন লাগবে। তাহলে তোমরা একটু ভাবো, মাথায় ভাবো যে কি করা যায়। অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। ওকে, তাহলে এইটার মধ্যে আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমি কিভাবে বানাতে পারি। তাহলে দেখো অপটিমিজম ইজ এ কোয়ালিটি, তারপরে আমরা এন্ড ইট ইজ গ্রেট, মানে অপটিমিজমকে দিয়ে আমি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাই ফেলাচ্ছি। দেখো অপটিমিজম ইজ এ কোয়ালিটি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানালাম, ইট ইজ গ্রেট ইন্ডিপেন্ডেন্স ক্লজ বানালাম, এবং দুইটাকে কি করে দিলাম, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে এক করে দিলাম। ওকে, তো এটা আমরা কম্পাউন্ড করলাম। তারপর দেখো বি নাম্বারে আসি, ইট লিস্ট ওয়ান্ট টু বি হ্যাপি,
এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ কি করে করা লাগবে তোমার, এটা খুবই ইজিয়ার একটা জিনিস। অ্যাক্টিভে কি তোমার সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। এই প্যাসিভে ঠিক তার উল্টাটা, ঠিক আছে? অবজেক্ট ফার্স্টে থাকবে, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট। ওকে, যেমন ইট লিস্ট ওয়ান্ট টু বি হ্যাপি, তাহলে দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তারপরে আমরা যদি প্যাসিভে করতে চাই কি কি করব, ওয়ান ইজ লেট টু বি হ্যাপি বাই ইট, জাস্ট বাইটা দিয়ে দিব। ওকে, দেখো সাবজেক্টটা এখানে পড়ে আছে, এখানে সাবজেক্টটা পড়ে আছে, তারপর হচ্ছে এখানে অবজেক্টটা আগে চলে আসছে। দেখো ওয়ান ইজ লেট টু বি হ্যাপি বাই ইট, তাহলে এখানে আমার কয়টা জিনিস হচ্ছে, এখানে আমরা তিনটা জিনিস কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে ইট লিস্ট ওয়ান টু বি হ্যাপি, তাহলে কি ওয়ান ইজ লেট টু বি হ্যাপি, এই যে লিডসটা কি হয়ে গেছে লেট, অর্থাৎ V2 ফর্মে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তাহলে এখানে আমার ভার্বটা চেঞ্জ হচ্ছে, ওয়ান ইজ লেট টু বি হ্যাপি, তারপর হচ্ছে ইট অর্থাৎ সাবজেক্টটা লাস্টে যাচ্ছে, কার দ্বারা, আমার দ্বারা। এবং অ্যাক্টিভে কি হয়, আমি সরাসরি কাজটা করতেছি, ঠিক আছে? আর প্যাসিভে কি হয়, কেউ আমার দ্বারা কাজটা করায় নিচ্ছে বা আমি কারো দ্বারা কাজটা করায় নিচ্ছি, এটা হচ্ছে তোমার প্যাসিভ। ওকে, যেমন আমি যদি তোমাকে বলি আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাক্টিভ, আমি ডিরেক্ট কাজটা করতেছি। আর রাইস ইজ ইটেন বাই মি, মানে আমার দ্বারা রাইসটা খাওয়া হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। ওকে, তাহলে এখানে অবজেক্টটা আমি সামনে নিয়ে আসতেছি, দেখো ইটটা কি হয়ে যাচ্ছে, ইটটা ইটেন হয়ে যাচ্ছে, V3 ফর্ম হয়ে যাচ্ছে। সরি, এটা কিন্তু V2 ফর্ম না, এই লেটটা কিন্তু V3 ফর্ম। ওকে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। এই যে V3 তে চেঞ্জ আসতেছে, তারপরে একটা বাই আমি দিয়ে দিচ্ছি, অ্যান্ড আইটা কি হয়ে যাচ্ছে, আয়ের অবজেক্টিভ ফর্ম চলে আসতেছে। ওকে, অবজেক্টিভ ফর্মটা চলে আসতেছে। তো এইটাই মূলত তোমার অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে, এবং প্যাসিভে অবজেক্টটা আগে চলে আসবে এবং V3 ফর্ম হবে অ্যান্ড বাই দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ। তো বি নাম্বার করলাম, তারপরে এটা নেগেটিভ করতে হবে, অনলি দ্য অপটিমিস্টিক আর অ্যাকসেপ্টেড বাই অল। তাহলে এটা যেহেতু বস্তু না, অপটিমিস্টিক দিয়ে ব্যক্তি বোঝানো হয়েছে, তাহলে আমরা কি পড়েছিলাম যে অনলি থাকলে কি হয়, নান বাট হবে। এই যে নান বাট দ্য অপটিমিস্ট আর অ্যাকসেপ্টেড বাই অল। ওকে, তাহলে এটা করলাম। তারপরে উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, তাহলে এটা একটা তোমার উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এটাকে আমার কমপ্লেক্স করতে হবে। তাহলে কমপ্লেক্স করতে গেলে কি লাগবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। তাহলে দেখো কিভাবে আমরা করলাম, ইট ইজ লাইফ অ্যাবাউট হুইচ উই অল শুড বি অপটিমিস্টিক। আচ্ছা, এই যে অ্যাবাউট হুইচ উই অল শুড বি অপটিমিস্টিক, এই যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে এই যে ইট ইজ, এখানে কি বলা আছে তোমার, উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, তাই এখানে আমি একটা ইট ইজ লাইফ দিয়ে দিলাম। কি দিলাম, ইট ইজ লাইফ অ্যাবাউট হুইচ, হুইচ দিয়ে আমি কি করে দিলাম, তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে এটারে আমি পুরো কি করে দিলাম, তোমার ডিপেন্ডেন্ট করে দিলাম। তো এভাবে আমরা তোমার কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করলাম। তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ, দেয়ার আর নট মেনি হু আর অপটিমিস্টিক, তাহলে এখানে যেহেতু নট আছে, তাহলে আমরা কি নটটা বাদ দিয়ে দেবো। তাহলে দেখো দেয়ার আর ফিউ, নট মেনির বদলে আমরা কি দিলাম, ফিউ ইউজ করলাম, হু আর অপটিমিস্টিক, অর্থাৎ নটটা দিয়ে ফালাই দিয়ে আমরা কি ইউজ করলাম, ফিউ ইউজ করলাম, দিয়ে আমরা পজিটিভ করে দিলাম। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, ইনফ্যাক্ট অল ক্যান নট বি অপটিমিস্টিক, তাহলে দেখো ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি করলাম যে এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভে আছে, অ্যাসার্টিভ থেকে আমার কিসে কনভার্ট করতে হবে, তোমার ইন্টারোগেটিভে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কিভাবে ইন্টারোগেটিভে কনভার্ট করব, তাহলে দেখো এখানে কি আছে, ইনফ্যাক্ট অল ক্যান নট বি অপটিমিস্টিক, তাই তো? আচ্ছা, এখানে যেহেতু ক্যান নট বি আছে অর্থাৎ নেগেটিভে আছে, তাহলে আমার কি করতে হবে, পজিটিভে করে দিতে হবে। তো ক্যান নটের বদলে কি ইউজ করব, ক্যান ইউজ করব, ক্যান অল বি অপটিমিস্টিক ইনফ্যাক্ট। ওকে, তাহলে এইভাবে আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করে ফেললাম। তারপরে জি নাম্বারটা দেখি, সিম্পল করতে হবে, উই ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ আদার্স ওয়েন উই আর অপটিমিস্টিক। তাহলে এটা কোন সেন্টেন্স আগে বলো তো, আইডেন্টিফাই করো তো। এক্স্যাক্টলি, এটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। দেখো ওয়েন আছে, এটা কি ক্লজ মার্কার, ওয়েন উই আর অপটিমিস্টিক এটা ডিপেন্ডেন্ট ক্লজ, উই ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ আদার্স এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
আর সিম্পল করতে গেলে আমার জাস্ট একটা ক্লজই লাগবে। তাহলে আমার কি ডিপেন্ডেন্ট ক্লজটাকে কি করতে লাগবে, একটা ফ্রেজে বানায় ফেলতে হবে। তাহলে দেখো কিভাবে আমরা ফ্রেজ বানায় ফেলতে পারি। উই ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ আদার্স বিং অপটিমিস্টিক। এই বিংটা দিয়ে কিন্তু আমরা একটা ফ্রেজ বানায় ফেললাম, এবং ফ্রেজ বানানোর মাধ্যমে আমরা কি করলাম, এটাকে সিম্পলে কনভার্ট করে ফেললাম। ওকে, তারপরে দেখো কি বলছে এখানে, যে কম্পারেটিভ করতে হবে। অপটিমিজম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটিস, অর্থাৎ এটা ডিগ্রি চেঞ্জ। দেখো ওয়ান অফ দ্য আছে, তার মানে কি, ওই যে তোমাদের টেবিলটা শিখাইছিলাম না, অন অফ দা থাকলে কি হবে কম্পারেটিভে, এটা প্লুরাল বুঝতে হবে। এখানে তোমার অন অফ দ্য গ্রেটেস্ট মানে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমার কি করতে হবে, কম্পারেটিভে কনভার্ট করতে হবে। এবং কম্পারেটিভে কনভার্ট করতে লাগলে কি করা লাগবে, মোস্ট আদার ইউজ করতে হবে। দেখো এই যে দেন মোস্ট আদার, এই যে দেন মোস্ট আদার। অপটিমিজম ইজ গ্রেটার, দেখো এখানে দুই জায়গায় চেঞ্জ আসছে। কয় জায়গায়, দুই জায়গায়। একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের চেঞ্জ আসছে, দেখো এখানে গ্রেটেস্ট ছিল হয়ে গেছে গ্রেটার, অ্যান্ড তোমার এখানে কি ছিল, অন অফ দ্য ছিল হয়ে গেছে দেন মোস্ট আদার হয়ে গেছে। ওকে, তো এটা এইভাবে আমরা কম্পারেটিভ করলাম। তারপরে এক্সক্লামেটরি করব, ইট ইজ এ ভেরি ভিভিড কোয়ালিটি, অর্থাৎ এখানে অ্যাসার্টিভে আছে, আমরা কি করব, এক্সক্লামেটরিভে কনভার্ট করব, তাই না। তারপরে ইট ইজ এ ভেরি গুড ভিভিড কোয়ালিটি, ইট ইজ আছে, তার মানে কি, এখানে হোয়াট ইউজ হবে তোমার এক্সক্লামেশন ইমোশন প্রকাশ করতে গেলে, হোয়াট আ ভিভিড কোয়ালিটি ইট ইজ। ওকে, তারপরে আমরা দেখব হু ডাজ নট বিলিভ দিস ট্রুথ, এই যে ডাজ নট আছে, তার মানে কি, নটটা আমরা ফালাই দিব, দিয়ে কি করব, হু ডাজ নট এর বদলে কি দিয়ে দিব, এভরিবডি বিলিভ দিস ট্রুথ, অ্যাসার্টিভ করে দিব। এই যে হু ডাজ নট আছে, এটার বদলে আমরা কি করব, এভরিবডি দিয়ে দিব। এটা তোমরা টেবিলের রুলসেই দেখছো। তো এই ছিল আমাদের প্র্যাকটিস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।